কাতার আমিরের পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া, সঙ্গে ফিরছেন তার 2 পুত্রবধূ। হেফাজতের ঘোষণাপত্রে নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যা বিচার সহ 12 দফা, 23 মে বিক্ষোভ সমাবেশ। গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের দালালদের বিচার করতে হবে। মতপার্থক্য থাকলেও সংস্কার প্রস্তাবে দলগুলোকে ছাড় দিতে হবে, কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে আলী রিয়াজ। ছোট ফেনী নদীর ভাঙনে ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান বিলীন, চরম ঝুঁকিতে সোনাগাজীর 27 কিলোমিটার এলাকা। আমরা ঘর নদী ভেঙে নিচে গো, আমরা বহুত কষ্টে আছি, দুঃখে আছি। এই বাড়িঘর চলে গেলে যে কোথাও আমরা দাঁড়াবো, আমাদের সেই ব্যবস্থা নাই। টাঙ্গাইলে ভালো ফলন ও দাম পাওয়ায় বাড়ছে ভুট্টার আবাদ, কৃষি বিভাগ সহযোগিতা করছেন, অভিযোগ কৃষকের। অস্ট্রেলিয়া নির্বাচনে লেবার পার্টির জয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসছেন আলবানিস, বিরোধী দলের পরাজয় স্বীকার। এবং ক্রিকেট সিরিজ স্থগিতের বিষয়ে কিছুই জানায়নি ভারত, যথাসময় আয়োজনের আশা বিসিবি সভাপতি। দেখছিলেন সুনামগুলো সংবাদ সকালে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। সোমবার কাতারের আমিরে পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে করে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে পৌঁছাবেন মঙ্গলবার, সঙ্গে ফিরছেন তার 2 পুত্রবধূ। শনিবার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার দেশে ফেরার আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে যৌথ সভা শেষে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে পুরো দেশের মানুষ প্রস্তুত। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দীর্ঘ 4 মাস পর সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গুলশান অফিসে যৌথ সভা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি নেতাকর্মীরা। যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব কথা বলেন গণমাধ্যমের সাথে। বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ রয়েছেন, তাই দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এবং প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে। একদিকে আপনার একটা ভালো পরিবেশ, বিশেষ করে পারিবারিক পরিবেশে, এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন। সোমবার কাতারের আমিরে পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আসবেন বলেও জানান বিএনপি মহাসচিব। যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে শুধু দলীয় নেতাকর্মী নয়, পুরো দেশের মানুষ প্রস্তুত রয়েছে। দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। খালেদা জিয়ার সাথে তার 2 পুত্রবধূ দেশে ফিরবেন বলেও জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশ থেকে 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। এ সময় নারী সংস্কারের নামে কোরআনকে কটাক্ষ করা হয়েছে দাবি করে জড়িতদের বিচার দাবি করেন যুগ্ম মহাসচিব মামুনুল হক। দাবি আদায়ে 23 মে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যার বিচার, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল সহ 4 দফা দাবি এবং 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এই দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। জানান, নারী বিষয়ক সংস্কার কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন দ্রুত বাতিল করতে হবে। সেই সঙ্গে শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধিরও দাবি জানান তিনি। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেম ওলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে
নতুন কমিশন গঠন করতে হবে। এ সময় নারী সংস্কারের নামে কোরআনকে কটাক্ষ করেছে নারী বিষয়ক কমিশন বলে দাবি করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে তাদের শাস্তি দিতে হবে। নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। এর আগে হেফাজতে ইসলামের সভাপতি মহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে লিখিত বক্তব্য পড়েন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক। বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব সন্ত্রাসী কার্যক্রমের বিচার নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের দালালদেরও বিচার করতে হবে। এ সময় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং 23 মে 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মতপার্থক্য থাকলেও সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। বৈঠকে কি কি বিষয় আলোচনা হচ্ছে তা নিয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সংস্কার প্রস্তাবে বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গেও দফায় দফায় বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে জাতীয়তাবাদী সমমনা জোটের দলগুলো। বৈঠক শেষে জোটের নেতারা জানান, কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 112টিতে পুরোপুরি একমত, 28টিতে আংশিক আর 26টি প্রস্তাবে একমত নন তারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া মানবিক করিডোর ব্যবহারের অনুমতি দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি বলেও জানান তারা। কেউ বলে স্থানীয় সরকার নির্বাচন, কেউ বলে 5 বছরের জন্য থাকতে হবে। এইটা নিয়ে ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো লোক, আমরা তাকে পছন্দ করি, এই সরকারের প্রতি আমাদের সাপোর্ট আছে, কিন্তু এইভাবে চলতে থাকলে কতদিন সাপোর্ট দেওয়া যাবে সেটা বিবেচনার বিষয়। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এদিন বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। বৈঠক শেষে তারা বলেন, নারী সংস্কার কমিশন বাতিল চাওয়া 24-এর গণ অভ্যুত্থান চেতনার পরিপন্থী। সংস্কার, বিচার, নির্বাচন সাংঘর্ষিক বিষয় না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে জানান বাসদ মার্ক্সবাদীর প্রধান সমন্বয়ক। নারী কমিশনকে বাতিল করে দিতে হবে, এই কমিশনের যে প্রস্তাবনা সেগুলো নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনাই করা যাবে না, এই ধরনের কথা যারা বলে, আমরা মনে করি যে এই যে গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা থেকে হয়েছে এবং যে কারণে জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষা এবং সেই চেতনারই পরিপন্থী। রাজনৈতিক দলগুলো 166 সংস্কার প্রস্তাবের সবগুলোতে একমত হবে না স্বাভাবিক, তবে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ঐক্য তৈরি হয় রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে ছাড় দেবে বলে আশা প্রকাশ করেন জাতীয় ঐকমত্য কমিশন প্রধান। আমাদেরকে এক জায়গায় আসতে হবে, এর অর্থ এই নয় যে সকল বিষয়ে আমাদের সব বিষয়েই আমরা একমত হতে পারব, কিন্তু যেগুলো রাষ্ট্র বিনির্মাণের জন্য, পুনর্গঠনের জন্য প্রয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহির ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আমরা আশা করি যে আমরা একমত হতে পারব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে জাতীয় সনদ তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনকে 15 জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান ডক্টর আলী রিয়াজ। সকলকে একত্রে এক জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। শনিবার বিকেল 5:40 বাংলাদেশ বিমানের বোয়িং 777 উড়োজাহাজটি মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। প্রথম ফ্লাইটে ছিলেন 419 জন হজ যাত্রী। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বস্তির কথা জানান তারা। একেএম নাজিমের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। শনিবার বিকেল 5:40 বাংলাদেশ বিমানের বোয়িং 777 উড়োজাহাজ 419 জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে উড়াল দেয়। সুষ্ঠু ব্যবস্থাপনায় নির্বিঘ্নে যাত্রা করতে পেরে সন্তোষ জানান হজযাত্রীরা। কোথাও আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়নি। ইনশাআল্লাহ আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সুন্দরভাবে ইমিগ্রেশন করছি। আমাদেরকে বিদায় দিয়েছে, আমাদের যথেষ্ট সুন্দর লাগছে, আর আমাদের ভাগ্য দেওয়া তো ভালো। আজকে আমরা এই ফার্স্ট আমি
চট্টগ্রাম থেকে ডাইরেক্ট মদিনা শরীফ যাচ্ছি। হজে যাচ্ছে, আল্লাহর রহমতে দোয়া করেন সবাই। আমরা আলহামদুলিল্লাহ খুশি আছি, সবাই দোয়া করেন যাতে সুস্থভাবে সব কাজ শেষ করতে পারি। আল্লাহর রহমতে বাংলাদেশে তো আমরা অবশ্যই দোয়া করব, আর পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এর আগে হজযাত্রীদের অভিবাদন জানাতে আসেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যাত্রীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আগামীতে হজযাত্রী বাড়ানোর কথা বলেন তিনি। কথা বলে ধর্ম উপদেষ্টার সাথে যাতে হজের প্যাকেজটা কমিয়ে দিয়ে হজযাত্রীর সংখ্যা বাড়ানো যায় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো। এটা ধর্ম মন্ত্রণালয় থেকে সেটা সিদ্ধান্ত আসতে হবে। এটা অবশ্যই যেহেতু উনি ইজ ফ্রম চিটাগং, আমরা ওনাকে আটমোস্ট আমি চেষ্টা করে যাব যাতে এই প্যাকেজটা কমানো। চট্টগ্রাম থেকে এবার 17টি হজ ফ্লাইট পরিচালনা হবে। এর মধ্যে 14টি ফ্লাইট যাবে জেদ্দায় ও 3টি মদিনায়। চট্টগ্রাম থেকে এবার 6,618 জন হজযাত্রী পরিবহন করবে বিমান কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের 11 তলার ছাদে আগুন লাগার 4 ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট গেল রাত 12টা 25 আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শনিবার রাত 8:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। শনিবার রাত 8:30টার দিকে রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের 11 তলার গোডাউনে আগুন লাগে। সন্ধ্যা 8টা নাগাদ যখন ফোন পাই আমাদের অফিস 9 তলায়, তখন শুনি যে আমাদের বিল্ডিংয়ে আগুন লাগছে। তা আগুন লাগার পরে আমরা তাৎক্ষণিকভাবে চলে আসি। চলে আসার পরে এখনও দেখছি আগুন জ্বলতেছে, নিবে না। সাব্বির টাওয়ারে আগুন লেগেছে, তো আমরা দ্রুত ওইখান থেকে চলে এখানে আসি এবং আসার পরে দেখি যে এই এলাকাটার এখনো লোডশেডিং চলতেছে, কোনো প্রকার আগুন নাই। তারপরে সাথে সাথে ফায়ার সার্ভিস আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে আসে আগুন নেভাতে। এই সময় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা করে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 4 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনাটি তদন্তে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 12:25 সময় আমরা আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখন আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। নির্বাপন কাজ চলছে, এখনই আমরা কারণের দিকে যাচ্ছি না বা কারণ খুঁজে বের করার কাজ এখনো আমরা করছি না। অগ্নি নির্বাপন শেষ হবে, এরপর আমরা আগুন লাগার কারণ বের করব। ভবনের উপরে গোডাউন করার আইনত কোনো ভিত্তি নেই। নগরীতে ভবনগুলোর নিজস্ব আগুন নেভানোর ব্যবস্থা থাকার প্রয়োজন বলে মনে করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এ কর্মকর্তা। এর উপরে আসলে টিনের কোনো শেড করে কোনো ধরনের গোডাউন অথবা থাকার জায়গা এই ধরনের করার আসলে আইনগত কোনো ভিত্তি নাই। তো দেখা যাচ্ছে যে বিল্ডিং সিকিউরিটি গার্ড থাকার জন্য কি যারা ক্লিনার আছে ছোট ছোট পোস্ট থাকার জন্য অনুপ্রেরিত করা হয়, এগুলো আসলে কোনো ধরনের কোনো বৈধতা আসলে নাই। এই ক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন থেকে, রাজস্ব থেকে আরো অনেক বেশি তৎপর হওয়া দরকার। এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। যশোরে চৌগাছা সড়কের জগহাটি মোড়ে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 4 জন। শনিবার রাত 10:30টার দিকে চৌগাছ থেকে যশোর আসার সময় জগহাটি রুলপাড়া মোড়ে অপর দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে সেলিম রেজা নামে একজন নিহত হন। এ সময় আহত অবস্থায় বিমান বাহিনীর সদস্য রফিকুল ইসলামকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত সোহেল রানা, সুজন হোসেন এবং নাসরিন আক্তারকে পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় কোতওয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে কার্যকরী সভাপতি প্রার্থী আনোয়ার হোসেনকে আটকের সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন শ্রমিকরা। শনিবার বিকেলে নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাই শেষে 4 মাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। তাকে পুলিশের পিকআপ ভ্যানে ওঠানোর সময় মোটর শ্রমিকরা চারপাশ থেকে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আনোয়ারকে ছিনিয়ে নিয়ে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি অটো ভ্যানে করে নিয়ে যান। শ্রমিকদের অভিযোগ, আনোয়ারের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও কয়েকজন শিক্ষার্থী পরিচয় দানকারীর চাপে তাকে আটক করে পুলিশ। এদিকে পুলিশ জানায় মামলা আছে এমন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছিল। এর আগে জুলাই-আগস্ট অভ্যুত্থানে মামলার আসামি ও নির্বাচনের আরেক প্রার্থী জেলা শ্রমিক লীগের সহসভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। আমার সেক্রেটারি টাইমে মিটিং করতে আসছে, সেখানে আপনি পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি কেন তুলে নেন? এখানে উনি প্রার্থিতা যাচাই বাছাই করার জন্য আসছে। ওনার বিরোধী পক্ষ
পুলিশদেরকে উস্কানি দিয়ে দিছে যে ওনার বিরুদ্ধে মানে রাজনৈতিক কোনো মামলা আছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য যে আসলে তার নামে কোনো মামলা আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে তার সাথে কথা বলার প্রাক্কালেই আসলে এখানে উৎসুক কিছু জনতা ছিল, শ্রমিক ভাইরা ছিল, তারা ভুল বুঝে আমরা তাকে অ্যারেস্ট করেছি। বিষয়টি তারা বুঝে আমাদের সঙ্গে একটু অসৌজন্যমূলক আচরণ করে। ছোট ফেনী নদীর দুই তীরের ভাঙনে চরম ঝুঁকিতে সোনাগাজী উপজেলার প্রায় ২৭ কিলোমিটার এলাকা। একের পর এক ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হচ্ছে নদী গর্ভে। সহায় সম্বল হারিয়ে এখানকার বাসিন্দারা আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্যত্র। তবে ভাঙন রোধে ১৩ কিলোমিটার নদী সংরক্ষণের প্রকল্প শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ নিলয়। রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। ২৪-এর বন্যার পানির তোড়ে ভেঙে যায় মুসাপুর রেগুলেটর। এরপর থেকে ছোট ফেনী নদীর দুই তীরে দেখা দেয় তীব্র ভাঙন। প্রতিদিন জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। সোনাগাজী উপজেলার প্রায় ২৭ কিলোমিটার এলাকা রয়েছে চরম ঝুঁকিতে। একের পর এক ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, হাট বাজার বিলীন হচ্ছে নদীগর্ভে। সহায় সম্বল হারিয়ে এখানকার বাসিন্দারা আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্যত্র। বলছেন সরকারি বরাদ্দ থাকলেও তা পাননি কখনো। আমরা ঘর নদী ভেঙে নিছে গো, আমরা বহুত কষ্টে আছি, দুঃখে আছি। এই বাড়িঘর চলে গেলে যে কোথাও আমরা দাঁড়াবো, আমাদের সেই ব্যবস্থা নাই। আমরা সারিকা ভাত রান্না করিও খাইতাম, হে জায়গা নাই, নদী সব ভাঙি লয়ে গেছে। এখন আমরা অসহায় স্যার, আমরা বহুত কষ্টে আছি স্যার, আমরা রান্না বান্নায় খাওয়া দাওয়ায় মানে বহুত কষ্টে আছি। তবে জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকা করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। সেই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং অন্যান্য যে আর্থিক সহায়তা বা সেই লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাবনায় ১৩ কিলোমিটার নদী সংরক্ষণের জন্য ১৫৫ কোটি টাকা সহায়তা প্রস্তাবনা পাশ হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপায়ারনেস স্ট্রং প্রকল্পে ১৩ কিলোমিটার নদীতে সংরক্ষণের জন্য ১৫৫ কোটি টাকার প্রস্তাবনা রয়েছে। স্থায়ী ভাঙন রোধে দ্রুত মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলে ভালো ফলন ও দাম পাওয়ায় প্রতি বছর বাড়ছে ভুট্টার আবাদ। এবারও কৃষকদের মুখে ফুটেছে হাসি। তবে কৃষি বিভাগের বিরুদ্ধে উঠেছে অসহযোগিতার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তা বলছেন প্রান্তিক পর্যায়ে দেয়া হয়েছে বিনামূল্যে বীজ, সার ও পরামর্শ। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। এখন চলছে ভুট্টা মৌসুম, তাই টাঙ্গাইলের মাঠ জুড়ে ছেয়ে আছে ভুট্টা আবাদে। সবুজ পাতার আড়ালে লুকিয়ে আছে মোচা, চারদিকে ছড়াচ্ছে ভুট্টার ঘ্রাণ। মাঠে মাঠে চলছে ভুট্টা কাটার ধুম। ফসল সংগ্রহে এখন ব্যস্ত চাষিরা। ভুট্টা কাটা, মাড়াই, শুকানো ও ঘরে তোলায় কাজ করছেন তারা। কৃষি বিভাগের তথ্য বলছে গেল ৫ বছরের ব্যবধানে জেলায় ভুট্টার আবাদ বেড়েছে প্রায় ৬০%। অন্যান্য ফসলের তুলনায় এটির উৎপাদন খরচ কম ও লাভজনক হয় চাষে ঝুঁকছেন অনেকে। এছাড়াও ভুট্টা গাছ গোখাদ্য ও জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। তবে কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ চাষিদের। নিজেরাই সবকিছু করলাম, বোনা থেকে শুরু করে নিরান নিকন সবকিছু নিজেরা দুজনেই করছি। তাহান কিছু আল্লাহ দিব। সরকার থেকে যদি কৃষি থেকে যদি একটু সহযোগিতা করতো, ভালো একটু ফসল পাইতাম। আবাদ করছি, এই ২০% জায়গায় আমার খরচ গেছে ১২,০০০ টাকা। তাতে অনুমানিক আমি ভুট্টা পাবো ১৮ মনের মতো, আনুমানিক তো ২০-২২,০০০ টাকার পাবো। যদিও চাষিদের অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তা বলছেন জেলায় প্রায় ১৫০০ প্রান্তিক কৃষকদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি দেওয়া হয়েছে সার্বিক পরামর্শ। কৃষি সম্প্রসারণ দপ্তর কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। তাদেরকে আমরা প্রায় এই বছর টাঙ্গাইল জেলাতে ১৫০০ কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে প্রদর্শনী দেওয়া হচ্ছে ভুট্টার। এগুলোও তাদেরকে ভুট্টা চাষে উদ্বুদ্ধ করছে। আমরা কৃষি অফিস থেকে তাদেরকে বিভিন্ন রোগ বালাই, পোকামাকড়, তার ভুট্টা যেই চাষাবাদের যে পুরো টাইমটা দিই তাদেরকে বিভিন্ন পরামর্শ আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। এদিকে অর্থনীতিবিদরা বলছেন ভুট্টা চাষ বাড়লেও অন্যান্য ফসল উৎপাদনে তেমন কোনো ক্ষতি হবে না। উল্টো প্রান্তিক কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। নিম্ন আয়ের মানুষের যে চাহিদাগুলা
আমিষের চাহিদা এবং অন্যান্য চাহিদাও কিন্তু পূরণ করা যাচ্ছে। বিভিন্ন ধরনের কারখানা যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই ভুট্টার যে প্রসেসিং এর যে ওয়েটা ছিল সেই সময়টা এখন কম লাগছে এবং আগে যে সময় লাগতো তার থেকে অনেক কম সময়ে আমরা প্রসেসড একটা খাবার কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি। চলতি মৌসুমে জেলায় বারিশ হলো কোহিনূর সহ বিভিন্ন জাতের ভুট্টার চাষ হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতি বছরের মতো মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে 1 মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী 31 জুলাই পর্যন্ত 3 মাস থাকবে এই নিষেধাজ্ঞা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। আমরা যুক্ত হচ্ছি। মিশু, নিষেধাজ্ঞার এই সময় জেলেরা কিভাবে চলছে এবং এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ এবং হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে আসলে প্রতি বছরের মতো এই বছরও কাপ্তাই হ্রদে সকল ধরনের মৎস্য শিকার, পরিবহন এবং বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত 1 মে থেকে 3 মাসের জন্য নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যেটি বলবৎ থাকবে আগামী 31 জুলাই পর্যন্ত। কাপ্তাই হ্রদের কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি এবং কাপ্তাই হ্রদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটি মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরই আসলে 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। গত 16 এপ্রিল কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জেলা প্রশাসক, বিএফডিসি কমান্ডার, ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী নেতারা এবং জেলেরা সকলে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে 1 মে থেকে আগামী 3 মাসের জন্য কাপ্তাই হ্রদে আসলে মৎস্য শিকার তারা বন্ধ রাখবেন। তো আমরা কথা বলেছিলাম আসলে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সাথে। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে কাপ্তাই হ্রদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে আসলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেটি প্রতি বছরই আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তো এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে যদি কেউ কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করেন তাহলে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং অবৈধ শিকারীদের রুখতে তারা প্রতিদিনই প্রায় কাপ্তাই হ্রদে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে তারা জানিয়েছেন। এবং পাশাপাশি রাঙামাটি জেলা সহ রাঙামাটির জেলার আশেপাশে যে সকল বরফ কল রয়েছে সেগুলো বন্ধ রাখার নির্দেশ তারা দিয়েছেন। যদি কোনো বরফ কল খোলা থাকে তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আরো কথা বলেছিলাম বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়সাল করিমের সাথে। তিনি আমাদেরকে বলেছিলেন যে জেলেরা যেহেতু এই সময়টাতে আসলে বেকার হয়ে যায়, তাদের যেহেতু কাজ থাকে না, সে কারণে তাদের জন্য প্রতি মাসে 20 কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে এবং এবছর 56 মেট্রিক টন পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধের সর্বশেষ। মিশু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কাপ্তাই হ্রদে 1 মে থেকে যে মৎস্য ধরাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা জানছিলাম, আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিশু মল্লিক।